নীলুফার চৌধুরী মনির কাছেই প্রথমে যেতে চাই। জামায়াতের আমির শফিকুর রহমান একটি মন্তব্য করেছেন, কোন দল ভয় পাচ্ছে এখন নির্বাচনের আগে এবং তারা আসলে ভোট পাহারা দিতেও নেমে যাবে। ভোটের পাহারা বলতে কি বুঝিয়েছেন এবং আসলে আমরা ধরে নিচ্ছি যে বিএনপি ভয় পাচ্ছে বলে মনে করছেন, আসলে কি বিএনপি ভয় পাচ্ছে? এটা বলতে পারে, কারণ কি যে বলেন না যে খালি ড্রাম বাজে বেশি, এটা ওনাদের কাছে এটা বলা কোনো ব্যাপার না, কারণ উনি এই টাইপের কথা অনেকই বলেন, অনেক সময় অনেক কিছুই বলেছেন। তো আমরা আসলে বলতে চাই, বৃক্ষ তোমার নাম কি ফলেই পরিচয়। যদি ভোট ইলেকশন ইঞ্জিনিয়ারিং না হয় তাহলে বিএনপিকে ঠেকায় আল্লাহর রহমতে এমন কেউ নাই। এই যে শেষ পর্যন্ত আপনিও আসলে জানেন। আমাদের মনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং নিয়ে যে একটা সংশয় থেকে যাচ্ছে, এটি হলে তো আসলে আমরা আমাদের সেই সেরা নির্বাচনটি পাচ্ছি না। এই ব্যাপারে সেরা নির্বাচন আপনি কিভাবে আশা করেন যে পাবেন? আপনি সেরা নির্বাচনের পূর্ব শর্ত, নির্বাচনের যে পূর্ব শর্তগুলো আছে, একটা পূর্ব শর্ত কি পালন করা হয়েছে? এই সরকার কি কোনো নির্বাচনের পূর্ব শর্ত পালন করেছে? মানুষের হাত ভর্তি আপনার অস্ত্র, কি সরকারি অস্ত্র, কি বেসরকারি অস্ত্র, কি লিগ্যাল অস্ত্র, কি ইলিগ্যাল অস্ত্র ভর্তি, গোলাবারুদ ভর্তি। সেইখানে মানুষের হাতে যখন একটা অস্ত্র থাকে তখন এমনিই তার পাওয়ার অনেক বেশি কাজ করে। তো সেই জায়গায় সে তার টার্গেট অনুযায়ী নেওয়ার জন্য এই অস্ত্রগুলোর অপব্যবহার করবে বা করেছে অতীতকালে। তো সেইখানে আপনার ভালো ভোট হওয়ার তো প্রশ্ন আসে না। 2 নম্বর, আপনার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে শুরু করে যত বাহিনী আছে সবই ট্রমাটাইজ। তারা তো আসলে যে কোনো মব হলে, যে কোনো সন্ত্রাসী কার্যক্রম হলে তারা এখানে দাঁড়িয়ে থাকে, সামনে থাকলেও তারা হাত দিয়ে ধরে না। মারা যাওয়ার পরে অথবা চরমভাবে আহত হওয়ার পরে শত্রুপক্ষ যখন চলে যায় তখন তারা ধরে নিয়ে হয় থানায় যায়, না হয় হাসপাতালে যায়। তো এই হলো অবস্থা। তারা যতটা উৎসাহ নিয়ে মামলা মোকদ্দমা করে ততটা উৎসাহ নিয়ে ভোটের বাজারে দাঁড়াবে না। এবং ইলেকশন যদি ইঞ্জিনিয়ারিং আসলে হয় তাহলে বিএনপির ভবিষ্যৎ কি বা বাংলাদেশের ভবিষ্যৎ? বাংলাদেশের ভবিষ্যৎ খুব খারাপ, বিএনপির ভবিষ্যৎও খারাপ। কারণ বিএনপি ওই অর্থে ভোট ইঞ্জিনিয়ারিং কীভাবে করে বিএনপি জানে না বলে বিএনপিকে কিন্তু 5ই আগস্টের পরে ক্ষমতা দেওয়ার পরেও বিএনপি নেয় নাই, কারণ বিএনপি জানতো যে ভোট হলে তো আমি এমনিই পাশ করব। তো বিএনপি এটা বুঝতে পারে নাই যে এত 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 দেশীয় আন্তর্জাতিক এত ষড়যন্ত্রের মধ্যে তাকে পড়তে হবে। তো এখন পরে বুঝতেছে। আমরা একটু মাহবুব আলমের কাছে শুনি। 11 দলীয় জোট যদি জিতে যায় আমাদের 12 ফেব্রুয়ারি নির্বাচনে, তাহলে যে বিএনপির কথা মতো বা অনেকেই বলতে পারেন যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে, তাহলে আমরা বুঝবো কিভাবে আসলে ভোট পেয়ে জিতেছে নাকি ইঞ্জিনিয়ারিং এর কারণে জিতেছে? দেখেন, মুনিয়াপা একটা কথা বলছেন যে বিএনপি আসলে ভোট রিগিং কিভাবে করে সেটা জানে না। বাংলাদেশের মানুষ কিন্তু সেই মাগুরার নির্বাচনের কথা এখনো ভুলে নাই, যে মাগুরাতে কিভাবে বিএনপি ক্ষমতায় থেকে কিভাবে ভোট কেন্দ্র দখল করছে, কিভাবে ভোট রিগিং করছে, সেটা আসলে মানুষ ভুলে নাই। এবং আপনি একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন, আসলে কে ক্ষমতায় যাবে এটা আসলে স্পষ্ট। আপনি যদি বাংলাদেশের 5টি বিশ্ববিদ্যালয়ে দেখেছেন যে বিএনপিকে কিভাবে শিক্ষার্থীরা লাল কার্ড দেখিয়ে দিয়েছে। এবং 5ই আগস্ট পরবর্তীতে আপনি যদি দেখেন, ইভেন আপনি যদি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি রিপোর্টটাও দেখেন, সেখানে দেখবেন আপনি যে না, জরিপ না, এটা হচ্ছে যে ইনসিডেন্টগুলো ঘটেছে 5ই আগস্টের পরে, সেখানে দেখিয়েছে তারা যে 600টি হামলা, 600টি হত্যাকাণ্ড, তার মধ্যে 550টি বিএনপি করেছে। অর্থাৎ তারা এটা পার্সেন্টেজে দেখিয়েছে যে 91% হামলার সাথে, সহিংসতার সাথে, হত্যাকাণ্ডের সাথে বিএনপি জড়িত। সেই নেতাকর্মীগুলোকে অব্যাহতি দিচ্ছে এবং ব্যবস্থা না, অব্যাহতি আপনি দেখেন যে ওনারা অন্তর্কন্দলে ওনাদের এতগুলো মানুষ মারা গেল। তারেক রহমান সাহেব দেশে আসার পরে এই যে তার নেতাকর্মী যারা অন্তর্কন্দলে মারা গেল, ওনাদের সাথে কি দেখা করেছেন একবারের জন্য? ওনাদের খোঁজ খবর নিয়েছেন? নেন নাই তো। কিন্তু এরা তো ওনার নেতাকর্মী ছিলেন, নেন নাই। এবং আপনি যদি দেখেন যে 5ই আগস্টের পরবর্তীতে সারা দেশে বিএনপি যেই পরিমাণ চাঁদাবাজি বলেন, যেই পরিমাণ হত্যাকাণ্ড বলেন, যেই পরিমাণ সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে, এই জায়গা থেকে মানুষ, কোনো বিবেকবান মানুষ, কোনো সচেতন মানুষ বিএনপিকে ভোট দেওয়ার প্রশ্নই আসে না। যার কারণে আমরা দেখেছি যে বিশ্ববিদ্যালয়গুলোতে বিএনপি পুরোদমে লাল কার্ড খেয়েছে, যার ফলে তারা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনটাকে স্থগিত করেছে। এবং আপনি দেখবেন যে ওনারা এই ছাত্র সংসদগুলো নিয়ে প্রশ্ন তুলছেন যে ছাত্র সংসদ নির্বাচনগুলো সুষ্ঠু হয়নি বলে দাবি করার চেষ্টা করছেন। কিন্তু দেখেন নির্বাচনের পর যখন তারা প্রশ্ন তুলবে তখন হচ্ছে ওনাদের যে এটা হচ্ছে একটা মানে কি বলে রুটিন ওয়ার্ক বলা যেতে পারে। যে আপনি দেখেন জাকসুর যে বিপি যখন ওনাদের দলে যুক্ত হলেন, এখন রিসেন্টলি ওনাদের বিএনপিতে যোগ দিয়েছেন, তখন নির্বাচন সুষ্ঠু হয়ে গেল। কিন্তু যখন নির্বাচনের রেজাল্ট হলো তখন ওনারা বললেন যে এই ভোট সুষ্ঠু হয়নি ইত্যাদি ইত্যাদি বলার চেষ্টা করলেন। কিন্তু যেদিন
জাকসুর যিনি বিপি নির্বাচিত হয়েছে তিনি কিন্তু স্বতন্ত্র নির্বাচনে নির্বাচিত হয়েছেন। তিনি যখন বিএনপিতে যোগ দিলেন তখন সেই নির্বাচন লেজিটিমেট হয়ে গেল। এখন আপনি যদি দেখেন আসলে বাংলাদেশের মানুষ 5ই আগস্টের পরবর্তীতে আসলে এই ধরনের সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতির রাজনীতি মানুষ দেখতে চায়নি, কিন্তু বিএনপি সেই পুরনো পথেই হাঁটলো। সেই গত 54 বছরের যে বাংলাদেশের রাজনৈতিক কালচার ছিল সেই কালচারের দিকে শিক্ষার্থীরা বোঝানোর চেষ্টা করছে ভোট দিয়ে যে আপনারা ফিরে আসেন, আপনারা ভালো হন। না, তবে যে কিন্তু ইশতেহার দিয়েছে 51টি বিষয়, সেখানে কিন্তু সবকিছু না, আপনি নতুন হ্যাঁ, ধারার দেখেন, আমরা দেখতে পাচ্ছি। আপনি দেখেন একটা দল তার ইশতেহারে বলছে যে তারা দুর্নীতি রোধ করতে চায়, দিস ইজ ফাইন, আমরা এটাকে সাপোর্ট করি। কিন্তু সেই দল আবার 36% যারা হচ্ছে ঋণ খেলাপি তাদেরকে মনোনয়ন দিয়েছে। তা আপনি একদিকে ঋণ খেলাপিদেরকে মনোনয়ন দিবেন, আরেকদিকে আপনি দুর্নীতির কথা বলবেন, এটা হাস্যকর ছাড়া আর কিছু না। ইভেন আপনি যদি ইশতেহারটাকে বিশ্লেষণ করেন দেখবেন যে বিএনপি আমার কাছে মনে হয়েছে কিছু কিছু জায়গায় যে 2001 সালে ওনাদের যে ইশতেহার, সেই ইশতেহারটা নিয়ে বসে কিছু জায়গায় কপি পেস্ট করছেন। ধরেন 2001 সালে ওনারা বলছেন ওনারা বেকার ভাতা দিবেন, 2026 সালে এসে ওনারা বলছেন ওনারা বেকার ভাতা দিবেন। ওনারা ফ্যামিলি কার্ডের 1 নাম্বার ওনাদের যে ইশতেহার সেটা হচ্ছে ফ্যামিলি কার্ড। আপনি দেখেন এই ফ্যামিলি কার্ড 2022 সাল থেকে টিসিবি বিতরণ করে আসছে, আর ওনারা 2026 সালে এসে মানুষকে ওনারা তাহলে এই এফোর্ট দিচ্ছেন না, ভাওতাবাজি, যথাযথ এই effort। ভাওতাবাজি মানে ফ্যামিলি কার্ডের নামে একটা ভাওতাবাজি মানুষকে ধরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। এখন আপনি দেখেন ওনারা সেই 2001 সালে বলছেন ইন্টারনেট ভিলেজ করবেন, ওনারা সেই 2001 সালে এরকম সবার জন্য বিদ্যুতের ব্যবস্থা করবেন, সেটা 2026 সালে এসেও বলছেন। অর্থাৎ ওনারা যে মানে 2001 সালে ফেল করছেন, 1 সালে ওনারা কিছু করতে পারেন নাই, এবং ওনারা যে 2001 সালে ক্ষমতায় আসার পর দুর্নীতির রাজত্ব কায়েম করছেন, সন্ত্রাসের রাজত্ব কায়েম করছেন, মাগুরাতে ভোট রেগিং করছেন, জনগণ এগুলো বুঝে যাওয়ার পরে কোনোভাবে আসলে বিএনপিকে ভোট দিবে না। এবার মানুষ 11 দলীয় জোটকে ভোট দিবে। কারণ কি, আপনি একটু যদি আমাকে সময় দেন, যে 11 দলীয় জোটটা এমন একটা জোট হয়েছে যেখানে আপনি দেখেন 71-এর সম্মুখ সারির মুক্তিযোদ্ধাকে পাবেন, এখানে 24-এর সম্মুখ সারির নেতাদেরকে পাবেন, আপনি এখানে ইসলাম প্রিয় মানুষ পাবেন, দেশপ্রেমিক নাগরিকদের পাবেন, যারা 71-এর বিরোধিতা করেছে তাদেরকেও তো পাচ্ছি। অর্থাৎ আপনি এখানে একটা সম্মিলিত প্যাকেজ জি, পাবেন। 71-এর বিরোধিতাকারীদেরকেও তো পাচ্ছি। 71-এর বিরোধিতা বলতে আপনি কি বোঝাচ্ছেন? যারা সেই সময় 71-এর বিরোধিতা করেছিল। এগুলা বলেন না, এগুলা বলেন না, বলেন আপনি কি বুঝাতে চাচ্ছেন? এগুলা বলেন না। বিরোধিতা মানে আপনি বোঝেন না, না। এখানে হ্যাঁ, আমি এই জন্যই বলছি যে এখানে একটা সম্মিলিত প্যাকেজ হয়েছে যেখানে হচ্ছে একেবারে বাংলাদেশের হ্যাঁ, মানুষের আমি আপনাকে কি বোঝাতে চাচ্ছি মাহবুব আলম, ধরেন 71-এর বিরোধিতা যারা করেছে তারা কিন্তু ক্ষমা চেয়েছে এবং সেখান থেকে সরে এসে নতুন ধারার রাজনীতি তারা করতে চাচ্ছে। বিএনপিও যদি একই কাজ করে, চাঁদাবাজি এবং দুর্নীতি থেকে সরে আসে, সেখানেও আমাদের তাদেরকে সাধুবাদ জানানো উচিত। যেরকম আমরা 11 দলীয় আমরা তো জোটকে অবশ্যই জানাচ্ছি। বিএনপির কাছে সেই প্রত্যাশাটা 24 পরবর্তী রাজনীতিতে প্রত্যাশা করেছিলাম। আচ্ছা, ঠিক আছে, ইভেন আপনার আজকের ঘটনা আমি একটা বলি, আজকে বান্দরবনে একটু আগে ঘটনা, মানে বিএনপির কর্মীরা ভোট চাইতে গেছেন এক দোকানে, ওই দোকানদার ছিল না ওইখানে, মানে ভোট চেয়ে আসার সময় ওনার দোকান থেকে বিস্কিট টিস্কিট চুরি করে নিয়ে চলে আসছেন। তো এরকম মানে বিএনপির আসলে এই স্বভাবটা তো পরিবর্তন হচ্ছে না আমাদের চোখের সামনে। সুতরাং এই জায়গা থেকে মানুষ আসলে এবার আর ভুল করবে না। মানুষ পরিবর্তনের সারা দেশে একটা জোয়ার উঠছে, এই জোয়ারের ফলে 11 দলীয় জোট আগামীতে নীলুফার চৌধুরী মনি, এই যে আপনারা কি আসলে নির্বাচনী প্রচারণায় বা ইশতেহারে যথাযথ এফোর্ট দিচ্ছেন না? আরো একটি ভিডিও আমি আজ সকালে দেখতে পেয়েছি যে তারেক রহমান বলছেন নীলফামারীতে একটি মেডিকেল কলেজ করবে, সেখানে নাকি আগে থেকে মেডিকেল কলেজ আছে। এখন ওনাকে যিনি স্ক্রিপ্ট লিখে দিচ্ছেন তিনি কি আসলে ভুল করছেন, নাকি আপনাদের দলীয় আসলে কোনো ভুল আছে? এবং চাঁদাবাজি শব্দটি কেন আপনাদের কাছ থেকে সরছে না? শোনেন, একটা কথা বলি, চালুনি বলে সূচকে যে তোমার একটা ফুটা আছে। আমার ছোট ভাই যে কথাগুলো বললো, ও যা বলতে পারে আমি পারি না, ওর সাথে আমার বয়সেও যায় না, অন্য কোনো ব্যাপারেও যায় না, ও বলতে পারে। তো ও অনেক কিছু বলেছে, প্যাকেজে নীলার নিশ্চয়ই নীলা দোকানের কথা মনে আছে, সেটার সঙ্গে জড়িত এমপি শাম্মীর বাসার চাঁদাবাজির কথা মনে আছে, নিশ্চয়ই সেই চাঁদাবাজির সঙ্গে আপনার তাদের সর্বোচ্চ ফোরামের প্যাকেজের সর্বোচ্চ যেটা একটার সঙ্গে 5টা ফ্রি, ওরকম সেই একটা আপনার কি বলে উপদেষ্টার কথা মনে আছে। তার ভালো না লাগলে ওয়েস্টিনে যায়, ওয়েস্টিনে যখন না থাকে তখন সে নীলায় যায়। এই যে এরকম, এবং তখনই ওই ডাকাতিগুলো হয়, ওইভাবে চুরিটা হয়। নিশ্চয়ই প্যাকেজের মধ্যে মনে আছে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসিতে যখন লাইন দিয়ে বন্যার জন্য ত্রাণের টাকা নেওয়া হয়েছিল, নিশ্চয়ই এগুলো মনে আছে। এগুলো হচ্ছে প্যাকেজের সঙ্গে সর্বোচ্চ প্যাকেজ হচ্ছে 71 বিরোধী সব প্যাকেজ একসাথে। আপনি খেয়াল করে দেখেন, আমরা কিন্তু এগুলো বলতে চাই না, আমি বলতামও না, কথাটা প্যাকেজ সে নিয়ে আসছে কি অপূর্ব বিএনপিকে নিয়েও তো অনেক আলোচনা হচ্ছে, মুসলিম লীগ হ্যাঁ, থেকে আমি আসাটা বলছি শুরু তো, করে। এই জন্যই বলছি বিএনপি একটা সুচ, তার একটা ফুটো আছে। যারা বলছে তারা চালুনি, তাদের অনেকগুলো ফুটো আছে। তো সেই চালুনির প্যাকেজের কথা হচ্ছে এখন আপনি ওই একটা চাঁদাবাজ দিয়ে চালুনির প্যাকেজটাকে
চাইলেই ঢাকতে পারবেন না। কারণ আপনার আর আমার মধ্যে পার্থক্য, আপনি তো পুরো দেশটাকেই অস্বীকার করছেন, অস্বীকার করে আপনি দেশের মা বোন সবাইকে যার যার মতো তাকে অসম্মান করেছেন, যেভাবে ইচ্ছে তাকে আপনি খুন তবে সেই করেছেন। জায়গা থেকে তো তারা সরে সেই এসেছে। জায়গা কখনোই না। সরেই যদি আসতো তাহলে সোনার বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি গান নিয়ে নাড়াচাড়া করতো না। সরেই যদি আসতো তাহলে আপনার এখনকার জায়গায় গিয়ে আবার সেই আগের কথাগুলো পুনরাবৃত্তি হতো না। তা এই জায়গাগুলো থেকে আমরা বলতে চাই যে আপনি যে বললেন না যে বিএনপি নীলফামারীতে এরকম, কে তাহলে স্ক্রিপ্ট লিখে দেয়? স্ক্রিপ্ট যে লিখে দেয় তার নাম গুপ্ত। কারণ ওই গুপ্তরা চায়, একটা দলের গুপ্ত প্রকাশিত হয়েছে, তারা নিজেরা প্রকাশিত সেটাও তো করেছে। বিএনপির গুপ্তকে- রাজনৈতিক ব্যর্থতা নয় কি? শোনেন, আপনারা যদি সব যাচাই দলেরই- বাছাই করে না সব- নিতে পারেন? সব দলেরই ব্যর্থতা। আপনি যতক্ষণ পর্যন্ত আপনি আমার দল করেন, ধরেন আপনি আমার দল করেন, আমি আপনাকে সন্দেহের উপর রেখেছি, আমি অনেক কিছু করতে পারি। আমি যে ধর্ম পালন করি সেই ধর্মও বলেন, আমি যে বিবেককে নিয়ন্ত্রণ করি সেই বিবেকটাও বলেন। যে পর্যন্ত আমি আপনাকে হাতে নাতে প্রমাণ সহ না ধরতে পারবো, সেই পর্যন্ত কিন্তু আমি আপনাকে বের করে দিতে পারি না। আরেকটা যে অপশনটা থাকে, আপনি যে পর্যন্ত না বলবেন সে পর্যন্ত আমি বহু প্রকার আপনাকে আমি সন্দেহ করতে পারি। তবে আপনার দলের আমি কর্মী বের যদি করতে আপনাকে পারি না। বিট্রে করে তাহলে আপনারা দল হিসেবে এটা জনগণের নট জন্য অনলি কি আমার করবেন? দল, আপনার বামদের ওখানে তো যাওয়ার কথা না। বামের বড় বড় নেতারা আপনাদের টকশোর সুবাদেই তাদের সঙ্গে আমাদের প্রায় দেখা হয়, তারা পর্যন্ত বলে যে আমাদের মধ্যেও গুপ্ত আছে। গুপ্ত তবে জেগে জামায়াতকে তো গেছে। আমরা সুসংগঠিত হিসেবে দেখতে পাই। আপনি তারা বেশি যারা- লয়াল নিজের দলের যারা প্রতি। সাপ্লাই করে গুপ্তে তারা সুসংগঠিতই থাকে। যারা প্রাতিষ্ঠানিকভাবে রাজনীতি করে, প্রাতিষ্ঠানিকভাবে ওটা রাজনীতি না, ওটা একটা আর্মিদের ক্যাম্প বলতে পারেন। আপনার সিনিয়র তার জুনিয়র সিনিয়রের কথা শুনবে, তার জুনিয়র তার সিনিয়রের কথা শুনবে, এবং সেই কথাটা হলো হুকুম। এখানে কোনো গণতন্ত্র নাই, এইখানে স্বৈরতন্ত্র আছে, একনায়কতন্ত্র আছে। তো আমরা গণতন্ত্রের কাজ করি, আমাদের মধ্যে সমালোচনা আছে, আলোচনা আছে, এটা নিয়েই একটা রাষ্ট্র, এটাই একটা বিউটি, গণতন্ত্রের বিউটি। আমরা সেই গণতন্ত্রের জন্যই আমি আমার ভোট দিব, যাকে খুশি তাকে দিব, এই কথাটা বলতে পারি। কিন্তু একটা দল পৃথিবীর 10 নম্বর সতর্ক সংকেত দেখ, ঝড় বৃষ্টি বাদলে আপনি দেখবেন তারা ওইখানে গিয়ে ভোট দিতে গেছে, একটা মানুষও ভোট দেওয়া থেকে বঞ্চিত হবে না। কিন্তু আমি যে দলটা করি সেই দলের মানুষরা যদি শুনে সকালবেলা একটা বুলেট ফুটেছে, ককটেল ফুটেছে, সে আর যাবে না ভোট দিতে। এইখানেই হচ্ছে পার্থক্য। একটা দল হলো গণতন্ত্র, আমার ইচ্ছা হলো গেলাম না, এটাকে গণতন্ত্র বলে। আর আমি যে গেলাম না সেটার উপর আমাকে কিছু না বলতে পারাটাকেই গণতন্ত্রের বিউটি বলে। ওকে, আপনার কাছে আবার আসবো। মাহবুব আলম, আপনি এনসিপি করেন এবং আপনি আসলে জামায়াতের এই প্রাতিষ্ঠানিক যে ব্যাপারগুলো এর আমি ব্যাপারে আরেকটু কতটুকু বলতে পারবেন আমি জানি না। আমি একটু সময় নিতে চাই। বিশ্ববিদ্যালয়ের ভোট নিয়ে অনেক কথা হয়েছে। আপনি নিশ্চয়ই এই ঢাকাতেই থাকেন, নিশ্চয়ই আপনি দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভোট হওয়ার পরে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভোট সম্ভবত 29,000 সামথিং। সেই ভোট হওয়ার পরে 1 সপ্তাহ পরে নীলক্ষেতে 80,000 ব্যালট পাওয়া গেছে। 80,000, এটা কিন্তু ইউটিউবে জল করে ঘুরছে। কোথায় কত নাম্বার দোকানে কার কাছে, ওই লোকের নাম কি, কার মাধ্যমে জানা গেছে, এগুলো সব তার সাক্ষাৎকার সহ কিন্তু আসছে। এরকম জাকসুর ভিপি হয়েছে, তাতে আমাদের কিচ্ছু আসা যায় না। এরকম লক্ষ লক্ষ শত হাজার ভিপি আমরা বিভিন্ন জায়গায় দেখেছি। সময়ের বিবর্তনে আজকে আপনি হবেন, কালকে আপনার সন্তান হবে, তারপরে আপনার নাতি হবে, এটাই নিয়ম। সে জাকসুর ভিপি জয়েন করলো, সে যখন বিএনপিতে জয়েন করছে, বিএনপি সে ভিপি হিসেবে জয়েন করছে না জিএসসি হিসেবে জয়েন করছে, ডাজ নট ম্যাটার হলো সে একজন মানুষ, তার 25 বছরের ঊর্ধ্বে বয়স, সে একটা মূল দলে জয়েন করতেই পারে। তো অতএব ও জয়েন করছে দেখি যে ওই ভোটটা শুদ্ধ হয়ে যাবে। ডক্টর মেহেরিন যে কথা, নেহেরিন যেটা বলছে, আমাদের কাছে ওইটাই রাইট যে আমি 22 বার ভিসিকে ফোন করেছি, ভিসি আমার ফোন ধরে নাই। আমি যা দেখেছি, আমি পদত্যাগ করতে বাধ্য হয়েছি। তো ওই আকাশে ধূমকেতু উঠলো, রাজা মৃত্যুবরণ করলো, তো ধূমকেতুই রাজা মৃত্যুর কারণ। ওরকম ভোট দিল কারা? নেহেরিন আপনার পদত্যাগ করলো কিসের জন্য? তার কাছে, তার যুক্তির কাছে সেটা হলো লিগ্যালিটি ছিল না, সে ওইখানে দায়িত্বপ্রাপ্ত ছিল। নারিন কি থেকে পদত্যাগ করছে? ওই দিন ওই ইলেকশনের থেকে সেখান থেকে পদত্যাগ করছে না, উনি পর্যবেক্ষক ছিলেন, পর্যবেক্ষক থেকে পদত্যাগ করতে পারে না। ওইখানের একটা অংশ, সেই অংশ উনি থেকে পর্যবেক্ষক ছিলেন, উনি এটাকে রাজনীতিকরণ করার চেষ্টা করছেন। সে সহ আরো 3 জন পদত্যাগ আচ্ছা, করছে ওই মুহূর্তে। আসলে তার কাছে আমরা যেটা শুনবো সেটা কিন্তু সত্যি মনে করবো, কারণ পদত্যাগ উনি করেছেন। আচ্ছা, আমি আপনার কাছে যেটি জানতে চাই সেটি হচ্ছে, অনেকেই আরো বিএনপি যুক্তি ছিল যে তখন 17 বছর তো তারা আসলে ভার্সিটিগুলোতে ঢুকতে পারেনি, কারণ জামায়াত ঢুকতে পেরেছে, কারণ জামায়াত গুপ্ত ছিল। এখন এই যে আমরা বিএনপির মধ্যেও যদি গুপ্ত জামায়াত লুকিয়ে থাকে, আবার তখন আওয়ামী লীগের মধ্যেও ছিল, এই গুপ্ত টুপ্ত কবে শেষ হবে? মানে জামায়াত কি নিজেদেরকে পরিচয় দিতে পারে না কেন? বাংলাদেশে আপনি যদি গুপ্তের আলাপ আনেন,
তাহলে আমার কাছে মনে হয় বাংলাদেশে জনাব তারেক রহমানের চেয়ে বড় গুপ্ত আর নাই। কারণ উনি আপনার শেখ হাসিনার কাছে মুসলেখা দিয়ে এই দেশ থেকে চলে গেছেন এবং লন্ডনে গিয়ে গুপ্ত ছিলেন, ভিডিও কলে দল ওটাকে চালিয়েছেন, গুপ্ত বলে না। ভিডিও উনি তো কলে আর দল বলেননি যে চালিয়েছেন। আমি বিএনপি নই। আপনি গুপ্তর এটাই আলাপ তো বোঝে করতেছেন না। যে গুপ্ত দ্বারা কি বুঝাইতেছে যে শেখ হাসিনার গুপ্ত মানে আমলে নিজের রাজনৈতিক পরিচয় অস্বীকার করা। না না, এখন আপনি বিভিন্নভাবে এটাকে ব্যাখ্যা করতে পারেন। না, আপনি আপনার পরিচয়টা লুকানো মানেই তো আপনি গুপ্ত থাকছেন। গুপ্ত মানে লুকিয়ে মানে থাকেন। এটা তো এখন আপনি তো হাইপোথেটিক্যালি আপনি যে কাউকে এটা বলতে পারেন, কিন্তু আপনি দেখেন একটা দলের প্রধান, আমরা কিন্তু এই দেশে ছিলাম এবং যাদেরকে এই অভিযোগ তুলছে তারা কিন্তু এই দেশে ছিল। আপনাদেরকে তো আমরা চিন্তাম না অভ্যুত্থানের আগে। আপনি চিনবেন না তো, আমরা তো বয়সে সাধারণ মানুষ ছিলেন। বয়স না, আমরা এই যে ক্যাম্পাসে সাংবাদিক সমিতিগুলোর আচ্ছা, ছাত্র নেতৃত্ব রাজনীতি দিয়েছি, করতেন। আমি টিআইবির জাহাঙ্গীরনগরের টিম লিডার ছিলাম। আমরা যে এই যে মেকানিজমের মধ্য থেকে আসলে ফ্যাসিজমের বিরুদ্ধে আমরা অ্যাক্টিভিজম করেছি ক্যাম্পাসে, সেগুলো তো আমরা করেছি। আপনি তো সবাইকে আসলে লাইমলাইটে সবাইকে দেখবেন চিনবো না, না, জি। এটাই স্বাভাবিক। এখানে একটা বিষয় গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে যে আসলে ওনারা জামাত ইসলাম, মুক্তিযুদ্ধ বিরোধী ইত্যাদি ইত্যাদি, দেখেন 16-17 বছর ওনাদের সাথে যখন জামাত ইসলাম ছিল, তখন ওনারা আসলে আমরা দেখেছি যে আমরা যখন বিশ্ববিদ্যালয়ে পড়ি তখন ওনারা জামাতের পক্ষ নিয়ে কথা বলতেন, জামাতকে নানাভাবে ওনারা ডিফেন্ড করার চেষ্টা করতেন। এবং আপনি দেখবেন যে বিএনপির আসলে হিস্ট্রিক্যালি, বিএনপির যদি আপনি রাজনীতিটা দেখেন, বিএনপিতে যারা আসলে প্রধান, যেমন শাহ আজিজুর রহমানের কথা যদি ওটা আমরা কিন্তু বলি, স্বীকার করেছে যে বিএনপির একটা ফোটা আছে, আপনাদেরকে বলেছে অনেকগুলো ফোটা। না, যেমন শাহ আজিজুর রহমানের কথা যদি আপনি বলেন, বিএনপির প্রথম প্রধানমন্ত্রী ছিলেন, উনি কে ছিলেন? উনি তো চিহ্নিত রাজাকার ছিলেন, উনি তো মুসলিম লীগের নেতা ছিলেন। বিএনপি নাকি প্রথম শাহ- প্রধানমন্ত্রী তারপর জাদু মিয়া কে ছিলেন? বিএনপি দলটাই গঠিত হয়েছে আপনার মুসলিম লীগের একটা অংশ নিয়ে এসে, রাজাকারদের একটা অংশ নিয়ে এসে বিএনপি প্রতিষ্ঠিত হয়েছে। সেই বিএনপি পরবর্তীতে এই জামাতকে রাজনীতিতে আনছে, রাজনীতিতে এনে 17 বছর একসাথে রাজনীতি করলো। রাজনীতি করার পর এখন এসে আবার সেই মুক্তিযুদ্ধের তো এখন তো ঐক্যবদ্ধ থাকলেই পারতো, এখন আপনারা ঝগড়া করছেন কেন? ফ্যামিলি কার্ডের মতো আরেকটা কার্ড ওনারা আচ্ছা। খেলবার চেষ্টা করছেন, কিন্তু এটা আসলে খেলতে পারবেন না। তারপর আপনি দেখেন উনি একটা কথা বলছেন যে এই দেশে লক্ষ লক্ষ বিপি, শত শত বিপি, কিন্তু বাংলাদেশে এই বিপি হওয়ার পথ বিএনপি 90-এর পর বন্ধ করে দিয়েছে। ওনারা 90-তে ক্ষমতায় আসলেন, ক্ষমতায় এসে পুরো ছাত্র সংসদগুলো বন্ধ করে দিলেন, কারণ শিক্ষার্থীদের কাছে, এই বিশ্ববিদ্যালয়গুলোর কাছে ওনাদের আসলে জনপ্রিয়তা নাই। এই কারণে ওনারা 90-তে বন্ধ করলেন। ঠিক 2024 পরবর্তী বাংলাদেশে যখন বিশ্ববিদ্যালয়গুলোতে গণতন্ত্র ফিরে আসলো, ওনারা সেই গণতন্ত্রকে আবার মাটিচাপা দিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নির্বাচনটা বন্ধ করে। আমরা দেখেছি কিভাবে মব করে আপনার এই যে ইসির সামনে কিভাবে মব করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নির্বাচনটা বন্ধ করলো। ওনারা মবের কথা বলেন, কিন্তু এই মব ওনারা দেখেন না। মবের কথা তো আমরা এই আপনাদের জোটের ব্যাপারে বেশি শুনতে পাচ্ছি না। মব, নারী বিদ্বেষ, নারীদের দেখেন নামে কত এই যে নারী কটূক্তি বিদ্বেষের করা। কথা আপনি দেখেন, গতকালকে পটুয়াখালীতে একজন গর্ভবতী নারীকে বিএনপির নেতাকর্মীরা পেটে লাথি মারছে, এবং আপনি ঢাকা 4-এ জামাতের এক কর্মী নির্বাচন প্রচারণায় গিয়েছে, তাকে রামদা দিয়ে কুপিয়েছে। এই জাতীয় অসংখ্য ঘটনা নির্বাচন এই প্রচারণার সহিংসতা। সময় ঘটেছে, জামাতের নারীদেরকে সহিংসতা করছে। কিন্তু দুর্ভাগ্যজনক বাংলাদেশে আসলে যেটা হচ্ছে যে বোরকা পরা কোনো নারী যদি নির্যাতনের শিকার হয়, সেটা নিয়ে কেউ মুখ খুলতেছে না, কেউ মুখ খুলতেছে না। এই যে এতগুলো দেখেন, আপনি এতগুলো সহিংসতার ঘটনা ঘটেছে সারা দেশে, কত জায়গায় আপনি ফেসবুক খুললেই দেখবেন, নিউজ পেপার খুললেই দেখবেন, প্রতিদিন জামাতের যারা নারী কর্মী তাদেরকে নৃশংসভাবে নিপীড়ন করতেছে, তাদের উপর হামলা আর করতেছে। বোরকা পরলেই এগুলো যে নিয়ে- জামায়াতের কর্মী হবে হ্যাঁ, এমন তো কিন্তু কোনো কথা এটা নেই। দুর্ভাগ্যজনক। আমরা এভাবে যারা বোরকা পরা নারীরা যারা নির্যাতিত হচ্ছে তাদেরকে আমরা, তাদের জন্য আমরা কেউ দাঁড়াচ্ছি না, এটা দুর্ভাগ্যজনক। আমি মনে করি 24 পরবর্তী বাংলাদেশে একটি মেয়ে সে তার স্বাধীন মতো করে যে কোনো পোশাক পরতে পারবে। তার যদি ওয়েস্টার্ন পরতে মন চায় সে ওয়েস্টার্ন পরবে, তার যদি বোরকা পরতে মন চায় সে বোরকা পরবে। এটা আপনাদের জোট এই জায়গায় থাকবে একদম নির্বাচনের পর? একদম গতকালকে আপনি নাহিদ ইসলামের যদি বক্তব্য শুনেন, স্পষ্ট আমরা লিখেছি এবং আমরা আমাদের ইশতেহারে উল্লেখ করেছি, এটাই আমাদের ফিলোসফি, এটাই আমাদের আইডিওলজি। এবং কিন্তু আমরা দুর্ভাগ্যজনক দেখছি এই যে নারী নিপীড়নগুলো হচ্ছে, এই নারী নিপীড়নগুলো নিয়ে কিন্তু আসলে আমাদের মেইন স্ট্রিমে যারা আছেন তারা কথা বলেন না। ওকে, আমরা মনে আমরা করি নীলুফার চৌধুরী মনির কাছে শুনি, আসলেই কি নির্বাচনী সহিংসতা বিএনপিরা বেশি করছে এবং নারীদের উপর অত্যাচার করা তো আসলে ঘৃণিত কাজ। দেখেন, না, আরেকটা- নারীর উপর যদি অত্যাচার করতো তাহলে তারা মামলা ঠুকে দিত। আপনি বলেন এটা হচ্ছে তাদের পাতানো গেম, এই গেমে জনগণ কান পাতবে না। এই কারণে আমি একজন নারী বিএনপির, আমি বলছি বিএনপি নারীদের যথেষ্ট পরিমাণ সম্মান করে। নারীদের রাজনৈতিক মূল্যায়নের জায়গায় কিছুটা কম দিতে পারে, কিন্তু নারীদের গায়ে হাত দেওয়া বিএনপি এটা
কোশ্চিন কালেও করতে পারে না, আমি চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি। সোশ্যাল মিডিয়ায় তো আপনার- ভিডিও ঘুরে আমি- বেড়াচ্ছে। আপনি আমি একজন ভিডিও- নারী হয়ে- তাদের আপনি জন্য, একজন তারা নারী হয়ে নিজেরা কিভাবে বলছে। এটা বলতেছেন? আমি আপনার সময় কথা বলবেন আপনি একজন প্লিজ, নারী হয়ে আপনি কিভাবে এটা ওইখানে কথা বলতেছেন? বলেন, চুপ থাকেন। আমি আপনাকে বুঝে শুনেই বলছি, তারা মামলা করলো না কেন? যদি তাই হয়, কারণ ফেক নিউজটা আপনি জানেন, এআই তো নিশ্চয়ই আছে, আপনি জানেন না, ওইটি সত্যি এটা ভিডিও ছিল। সত্যি ভিডিও হলে ওই মানুষটা কে আমি মানুষটা জানতে ছাত্র দলের চাই। নয়। ওই মানুষটা কে আমি জানতে চাই। ওই মানুষটা কাদের মানুষ আমি জানতে চাই। আমি আমার দলের কথা বলছি। আমি অন্য কে কোথায় সারাদিনই কোথাও না কোথাও মারামারি হচ্ছে, সারাদিনই নারীরা নির্যাতিত হচ্ছে। আপনার যে নারী গিয়ে ভোট চাচ্ছে, বিএনপির ঘরে যায় আপনার বিকাশ নাম্বার চাচ্ছে, বিএনপির ঘরে যায় আপনার আইডি কার্ড চাচ্ছে, সেইখানে তাকে থ্রেট দিতে পারে, তাকে বলছে আপনি বের হয়ে যান, গেট লস্ট, আপনি আর কখনো এখানে আসবেন না, আসলে আমি 999-এ ফোন দিব। তো 999-এ ফোন দেওয়াটা এটা তো যৌক্তিক কথা, এটা তো আইনের কথা। আপনি আমাকে আমার বাড়িতে গিয়ে আমাকে উল্টাপাল্টা কথা বলতে পারেন না। আপনার কতটুকু বলতে হবে কতটুকু বলতে হবে না, তারা নারীদেরকে পতিতার সাথে তুলনা করে। আবার দেখেন ভোটের বেলায় তাদেরকে ছেড়ে দিয়েছে পতিতার মতো বলে, তারাই বলছে, তারাই আবার বলে আবার তারা এই কাজগুলো করছে। এটা তো আমরা করব না। আমরা কোথাও যাই কি বলছি কাউকে যে বিকাশ নাম্বার দেন, নগদ নাম্বার দেন, বা আপনার কি বলে আরেকটা ওই নাম্বার দেন, আপনার রকেট নাম্বার দেন, আমরা তো এগুলো বলি না। তারা বলে, তারা নিজেরাই এখানেই করে। হতে পারে কেউ শাউট করতে পারে, আপনি আপনার বাড়িতে আপনার ওয়াইফকে যদি কেউ যায় বলে, সেখানে শাউট আসতে পারে, মারবে, এটা নেভার এন্ড নেভার। তো shout করাটাও আসলে উচিত না। শাউট করাটাও, আপনি আমার বাড়িতে গিয়ে যদি প্রতিদিন আপনি যায় বলেন যে মাথায় হাত দেন, আপনার বাচ্চার মাথায় হাত দিয়ে বলেন যে ভোটটা দিবেন কি দাঁড়িপাল্লায়, দুই দলকেই তো দেখছেন, সবাইকে তো দেখছেন, এইবার দেখতে চান, যখনই বলে ঠিক আছে দেখবো, তখনই বলে আপনার মাথায় হাত দিয়ে বলেন। তো এটা আপনি কোরআন শরীফে হাত দিয়ে বলেন, এগুলো কোন ধরনের? এটাও এক ধরনের harassment। এটা কোন ধরনের হ্যারাসমেন্ট? এটা এটা ব্ল্যাকমেইল করা হচ্ছে, ইমোশনাল। আপনি মানুষের ইমোশনাল ব্ল্যাকমেইলে হাত দিতে পারেন না। আপনি নারীদেরকে ছেড়ে দিয়ে আপনি তামিলের কথা বলে, সাধারণ মানুষের কথা বলে, আমি নিজেও তামিলে গেছি 2-4 দিন, আমি যখন জানতাম না। তারা এগুলো হলো তাদের গুপ্ত সুপ্ত যে জিনিসগুলো, যেগুলো মানুষকে একটা মানুষকে আপনি কিছুক্ষণ সময়ের জন্য বোকা বানাতে পারেন, সারাক্ষণের জন্য বোকা বানাতে পারেন না। আপনি দেখেন শিবিরেরা ইলেকশন করছে, একটা শিবিরও কি আপনার শিবিরের পোস্টে ইলেকশন করছে? এখন আপনি 10 বছরের শিবিরের ওদের আপনি বের করেন, পদ পদবি পাবেন? পাবেন না, বলবে না। ওদের যখন প্রয়োজন হবে তখন এখন আপনাদের এখানে টকশোতে এসে বলবে আমি সাবেক ঢাকা তারা বিশ্ববিদ্যালয়ের কৌশল শিবিরের অবলম্বন করে, president। তারা বলেছে কিন্তু, তারা কৌশল অবলম্বন এটাকে করে। কেউ কৌশল বলে, এটাকে অপকৌশল বলে, যে কৌশল আরেকটা জায়গাকে ধ্বংস করে দেয়। আমরা কি ধ্বংস করে দেওয়ার জন্য প্রতিযোগিতা করি? আমরা প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার জন্য প্রতিযোগিতা করি। আমরা বিজয়ী হয়ে আমাদের পরাজিত শক্তিকে ধ্বংস করতে আমরা করি না। যদি পরাজিত শক্তিকে আমরা ধ্বংস করতে চাই, আমরা পরবর্তীতে কার সাথে লড়বো? আমাদের সঙ্গে কে লড়তে আসবে? আচ্ছা, আজকে যে ইসি ঘেরাও করার কথা চলছে, ওই ফোন নিয়ে যাওয়া যাবে না 400 গজের ফোন মধ্যে। নেওয়ার ব্যাপারে আমি নিজেও ফোনের এটার বাইরে আমি 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 নিজেও মনে করি না ইসি এই কাজটা ঠিক করেছে। কারণ ফোন এই যুগে ফোন না নেওয়ার মতো কিছু হয় নাই। ফোন না নিতে দিলেই তো আপনার ওইখানে ইঞ্জিনিয়ারিং হবে, ওইখানে ছবি তুলতে পারবে না সাংবাদিক, ওইখানে কোনো দুর্ঘটনা ঘটলে কোনো ভোটারের এটি হয়তো প্রত্যাহার হয়ে যাবে এর তুলতে পারবে মধ্যেই। না। ধন্যবাদ এটাই আমি নীলোফার মনে করি চৌধুরী মনি। যে ফোনের ব্যাপারটা ইসি যেটা করেছে এটা ঠিক করে না। ওকে, মাহবুব আলম, আপনাকে যে প্রশ্নটি করতে চাচ্ছিলাম আপনাদের জোটের ব্যাপারে, জামায়াত ইসলামের ব্যাপারে, এই যে বারবার এই কথাটি আসে, জামায়াত ইসলামের প্রচন্ড স্ট্রাকচারাল, এই গণতন্ত্র চর্চার অধিকারটা দেয় না। নীলোফার চৌধুরী মনি যেটি বললেন যে আপনি বাধ্য থাকবেন জামায়াত ইসলামী করলে দাঁড়িপাল্লায় ভোট দিতে এবং নির্বাচনে প্রচারণা করতে, বা যা এই যে মানে আপনাদের কি প্রাতিষ্ঠানিকভাবে বা বাবা মায়ের মতো এইভাবে ওদেরকে কি শাসন করা হয় কিনা, যে এটি করতে হবে এটি করতে হবে, বা ওইভাবে তৈরি করা হয় কিনা ম্যানিপুলেট করে, যেগুলো আমরা বাইরে থেকে শুনি, এগুলো কতটুকু সত্য? আচ্ছা, জামাতের রাজনৈতিক স্ট্রাকচার নিয়ে আমার আসলে অত বোঝাপড়া নাই, আমি এটা নিয়ে আসলে জানি না, বলতে পারবো না। ওকে, তবে আমি যেটা বলতে চাই যে দেখেন, একটা আমি নিউজ দেখাই, প্রথম আলোর নিউজ, আপনার 3 ফেব্রুয়ারির একটা নিউজ। বিএনপি প্রার্থীর পক্ষে টাকা বিতরণের সময় মধ্যরাতে আটক 6 জনের কারাদণ্ড। এই যে নীলোফার আপামনি আপা যে বলে গেলেন যে এটা সেটা, যে বিকাশ নাম্বার ওনার নেতাকর্মীরা ইতিমধ্যে আপনার আটক তো টাকা হয়েছে। টাকা বিতরণ বিকাশ করতে নাম্বার তো গিয়ে নাকি আপনারাও নিচ্ছেন। টাকা বিতরণ করতে গিয়ে আটক হয়েছে ওনারা। এটা তারপরে আপনি দেখেন, আপনাকে আমি অসংখ্য নিউজ দেখাইতে পারবো। গতকালকে পটুয়াখালী, উনি এটাকে এআই বানিয়ে দিলেন। পটুয়াখালীতে স্পষ্ট বিএনপির নেতাকর্মীরা একজন গর্ভবতী নারীর পেটে লাথি দিয়েছে, এবং আপনার ঢাকা 4-এ একজন নারীকে রামদা দিয়ে কুপিয়েছে। যে আমরা শুনেছি এই ঘটনা সত্যি ঘটে থাকলে আমরা এটা নিন্দা জানাই। এগুলো ওনারা যদি এই টকশোতে এসে ওনারা এআই বলে পার পেতে চান, বাংলাদেশের মানুষ ওনাদেরকে ক্ষমা করবে না, এবং নারী জাতি ওনাদেরকে ক্ষমা করবে না। ওনারা নারী এই হয়ে জন্য engineering ওনারা হবে তো। নারী হয়ে নারীদের পাশে না দাঁড়ানো,
শুধুমাত্র দলীয় পরিচয়ের কারণে এটা এই আসলেই জন্য দুর্ভাগ্যজনক। engineering হবে। এটা দুর্ভাগ্যজনক। এবং আপনি মোবাইলের কথা বললেন, তো আমি সেই জায়গায় তো আমি নারীদেরকে প্রস্টিটিউট বলা বা নারীদের এই করে দিবে সেই করে দিবে, নারীদেরকে মা বোনের সাথে তুলনা করে, নারীদেরকে নারী হিসেবে না, তুলনা দেখেন করে, আপনি এটা তো আরো মেজর ব্যাপার। আপনি একজন সচেতন মানুষ, মানে একটা মানুষ বলতেছে তার আইডি হ্যাক হয়েছে, হ্যাকাররা এই Verify ID এত সহজে ফেরত পাওয়া যায়? হ্যাকাররা পোস্ট দিয়েছে। আপনি ওই মানুষটাকে মানে বাধ্য করতেছেন যে না আপনি পোস্ট দিয়েছেন, তার জন্য আপনি মিছিল করেন, তার জন্য আপনি ইসিতে গিয়ে কি বলে প্রার্থিতা প্রত্যাহারের কথা বলেন ইত্যাদি ইত্যাদি, মানে ওই কিন্তু ওই যে মানুষটা স্বীকার ডাকসু করতেছে নিয়েও তো বলেছে, ওই তাই না? মানুষটা ডাকসুর মেয়েরা কি করে, সেটার জন্য তো ডাকসুর ছেলেরা কি সেটার জন্য করে? তো বহিষ্কার করা হয়েছে তাকে। এই যে আপনি আমরা- বহিষ্কারের কথা আসলেন, তাকে- বিএনপিও তো বহিষ্কার না, করছে। আমি তো আসলে জামাতকে ডিফেন্ড করব না, কিন্তু আমাদের জায়গা থেকে আমরা এটা তীব্র নিন্দা জানাই। আপনি এটাই বলেন, হ্যাঁ, তীব্র এটাই নিন্দা শুনতে জানাই চাই। না, জামাত বহিষ্কার করছে আমি সেটা বলছি, কিন্তু আমি আমার জায়গা থেকে এনসিপির পক্ষ থেকে আমি বলছি জামাতের যেই নেতা এটা বক্তব্য দিয়েছে আমরা এটা তীব্র নিন্দা জানাই, এবং রাষ্ট্রীয় আইনে তার যত ধরনের শাস্তি হওয়া দরকার সেটা হওয়া উচিত। তবে আপনাদের পক্ষ একটা থেকে তো আপনি একটি কথা বলেছেন যে আপনাদের ইশতেহারে মেয়েদের এই যাবতীয় বিষয়গুলো পরিচ্ছন্ন করা হয়েছে, কিন্তু জামায়াত ইসলামী বা 11 দলীয় জোট যেটি সেটি আসলে ইসলামী আইন অনুসারে দেশ পরিচালনা করবে কিনা, করলে সেটা আবার জুলাই সনদের সাথে মিলবে কিনা, এই সব কিছু নিয়ে কিন্তু এখনো ধোঁয়াশা ইশতেহারে এই মানে ইসলামী আইন অনুযায়ী দেশ পরিচালনা হ্যাঁ। করবে এমন কোনো কথা নাই কেন? নাই কেন? আমরা তো কিভাবে করবে তাহলে? আমরা প্রচলিত রাষ্ট্রীয় যে আইন, হ্যাঁ, কিন্তু মুখে বলছে আমরা ইসলামী শরিয়া চাই, সৎ লোকের শাসন চাই, কনফ্লিক্টিং হয়ে গেল না? আমাদের 11 দলীয় জোট বর্তমানে, মানে আমরা এনসিপি বলতে পারি, এবং 11 দলীয় জোট অবশ্যই যদি সরকার গঠন করে রাষ্ট্রের প্রচলিত যে আইন আছে সেই সেভাবে আইন করবে। অনুযায়ী সরকার পরিচালিত হবে। এখানে একটা বিষয় আমি একটু বলি যে মনিয়াপা ফোনের বিষয়টা নিয়ে আপত্তি জানিয়েছেন এবং উনি এটা পছন্দ করেন না, এটা আমি খুবই এটা ভালো, সাধুবাদ জানাচ্ছি। কিন্তু আপনি দেখেন বিএনপির দলীয় কোনো বক্তব্য আছে এখন পর্যন্ত? কোনো আপনার বক্তব্য কেন মনে দিয়েছে? হয় বিএনপি কেন এটার পক্ষ নিবে? কেন পক্ষ নিবে? কারণ ওই যে ইঞ্জিনিয়ারিংটা তো ওনারা প্ল্যান করতেছেন। আপনি দেখেন যে ইসি স্পষ্ট ঋণ খেলাপি যারা তাদেরকে মনোনয়ন দিয়েছে, যে এই যে উনি বললেন না যে নারীরা কেন মামলা করে না, আপনি দেখেন প্রত্যেকটা ঘটনায় মামলা করা হয়েছে, প্রত্যেকটা ঘটনায় ইসির কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে, কিন্তু কোনো ব্যবস্থা নেয়নি। কেন নেয় কোনো না? ব্যবস্থা, ইসি বিএনপির হয়ে কারণ কাজ করছে? পুরো প্রশাসন ব্যবস্থা হেলে গেছে বিএনপির দিকে। এবং এই যে আজকের যে ফোনের আলাপটা আপনি দেখেন, ইসি এরকম একটা সিদ্ধান্ত নিল, আমরা সাথে সাথে বলেছি আজকের মধ্যে যদি এটা প্রত্যাহার না করা হয় তাহলে আমরা কালকে ইসি ঘেরাও করব, কিন্তু ওনাদের কোনো দলীয় বক্তব্য আছে? নাই তো। তার মানে এটা এই যে এই প্ল্যানটা নেওয়া হয়েছে বিএনপির পরামর্শে। জামাতও এটা প্রতিবাদ জানিয়েছে, আমরা প্রতিবাদ জানিয়েছি, 11 দল প্রতিবাদ জানিয়েছে, কিন্তু ওনাদের দল এটার পক্ষ নিয়েছে। এবং এই যে আগামী নির্বাচনে ওনারা ইঞ্জিনিয়ারিং করার নানা ধরনের প্ল্যান করতেছে, এটা ছিল তার ইসি একটা তো অংশ। আপনাদের দিকেও হেলেছে অনেক। বলেন, ইসি একটা- এত হেলাদুলা করছে কেন? না ইসি একটা ঘটনা দেখান, আপনি ইসি দেখবেন আপনি এই সামনে ইসি বলি ঢুকালো একটু আপনাদের বলি। জন্য, আপনারা জুলাই সনদে সিগনেচার করলেন না, তারপরে জুলাই সনদ গেল, কিছুই বললো না। না, ইসির সাথে তো জুলাই সনদের কোনো ব্যাপার না। আপনাদের এখানে শাপলাকলি শাপলাকলি ঢুকানোর আমাদের ব্যাপার আছে। রাইটস ছিল, শাপলাকলি আমাদের রাইটস ছিল, আমরা আমাদের যুক্তি তুলে ধরেছি বারবার করে, আমাদের যত ধরনের আইনি লজিক ছিল আমরা সেটা উপস্থাপন তবে ধরুন করেছি। একটি ফাইনালি সিদ্ধান্ত আমরা দিল, সেটাকে কেউ দলীয় জায়গা থেকে সঠিক মনেই করতেই পারে, করতে পারলেই যে ইঞ্জিনিয়ারিং করবে তেমন তো কোনো কথা নেই। এখন আপনি বলছেন বিএনপি অবশ্যই, ইঞ্জিনিয়ারিং করবে, ফোন- বিএনপি বলছেন আপনারা ইঞ্জিনিয়ারিং করবেন, জনগণ কাকে বিশ্বাস করবে? দেখেন আমাদের তো মানে এই যে এস্টাবলিশমেন্ট, মানে আপনি কিছু তো উদাহরণকে আপনি আমলে নিতে হবে, বলে না কেস স্টাডি আপনার নিতে হবে। কারণ ইসিতে যে ঘটনাটা ঘটলো, যে ঋণ খেলাফিদেরকে যেভাবে ওনারা মনোনয়ন বৈধ করে দিলেন, এটা কিসের ভিত্তিতে দিলেন? কিসের ভিত্তিতে দিলেন? যেটার কিন্তু কোনো ব্যাখ্যা ইসির কাছে নাই। জি। এবং আপনি যদি দেখেন এই যে ফোনের এই যে মোবাইলের যে ইস্যুটা, এই ইস্যুটা কার সাথে আলোচনা করে নিলেন? আগে তো দলগুলোর সাথে আলোচনা করতে হবে যে হ্যাঁ আমরা এরকম একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছি, আপনারা কি বলেন? কোনো ধরনের কোনো আলোচনা নাই। তাহলে কার সাথে পরামর্শ করে দিয়েছে? যারা নীরব আছে নিশ্চয়ই তাদের সাথে পরামর্শ করে দিয়েছে, এটা তো বোঝা যায়। আর বাকি যারা তারা তো প্রতিবাদ জানাচ্ছে যে হ্যাঁ এটা বাতিল করতে হবে, সাথে সাথে ইসির কাছে দাবি জানিয়েছে, আমাদের দল প্রতিনিধি গিয়েছে এবং বাধ্য করেছে ইসিকে এই সিদ্ধান্ত থেকে প্রত্যাহার করার জন্য। ওকে, ধন্যবাদ।